পঞ্চকবির সৌরভ সন্ধ্যা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করব। তার আগে আমাদের দুই খুব প্রিয় সাহিত্যিক প্রফুল্ল রায় এবং সাহিত্যিক ভূতনাথ পানিগ্রাহী তারা প্রয়াত হয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করে আমরা নীরবতার মধ্য দিয়ে চেষ্টা করছি। মোদের গরু মোদের আশা আগুরি বাংলা ভাষা, মোদের গরু মোদের আশা আগুরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা। পঞ্চকবির সৌরভ সন্ধ্যা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আনন্দিত হচ্ছি। শাকিলদার অনুষ্ঠান ক্রমাগত চলতে থাকে। অনুষ্ঠান প্রিয় মানুষ, সাহিত্য প্রিয় মানুষ, আমরা কখনো কখনো আসি। রায়হানদাকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ মাঝে মধ্যে মানে যতদূর অনুষ্ঠান হোক না কেন উনি আসেন, দেখা হয় আর দূরের মানুষ। যাক, আমার মনে হয়েছে পঞ্চকবির সৌরভ সন্ধ্যা নয়, বহু কবির সৌরভ সন্ধ্যা চলছে এখানে। প্রচুর কবি এখানে আছে। এখানে মানে আমাকে কিছু বলতে বলাটা যেন মনে হলো কেমন, কি বলবো, মানে কাদের কাছে কি বলবো, সবাই তো পণ্ডিত, তবু যে বলে সে বক্তা হয়। পঞ্চকবির সৌরভ সন্ধ্যা, এই পঞ্চকবি, ওই সময় তো অনেক কবি ছিলেন। এই পঞ্চকবি কেন এদের বলা হয়? যারা কবিতা লিখেছেন, সঙ্গে গান লিখেছেন, সুরারোপ করেছেন, অর্থাৎ কবি, গীতিকার, সুরকার একসঙ্গে। এই গুণান্বিত ব্যক্তিরা, ওই ব্যক্তি 5 জনকে বলা হয়েছে পঞ্চকবি। আমরা পঞ্চকবি আলোচনায় তাদের মানে আমি বলতে চাচ্ছি, মানে এই 5 জন কবি হলেন রবীন্দ্রনাথ, আপনারা নাম দেখতে পাচ্ছেন, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন। এদের সাহিত্য কীর্তি আমি বলতে চাইছি না, কারণ এখানে যেহেতু পঞ্চকবির সৌরভ সন্ধ্যা, অর্থাৎ এরা কবি এবং গীতিকার, মূলত গীতিকার, সেই দিকটা কিন্তু এখানে বড় কথা হয়ে দাঁড়ায়। আমরা যদি একটু দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবার বয়োজ্যেষ্ঠ। 1941 খ্রিস্টাব্দে 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর আবির্ভূত হয়েছে। তারপর দ্বিজেন্দ্রলাল, তার 2 বছর পরে, মানে 63 দেখিয়েছেন, মানে 1 নম্বরে নাম্বার পেয়ে যায় সেদিক দিয়ে, মানে মানে স্বদেশী প্রেমমূলক কবিতা রচনা, অর্থাৎ বিদ্রোহাত্মক কবিতা রচনা। তারপরে গানও কিন্তু বিশিষ্ট ভূমিকা নেয়, মানে যে কথা মানে কথায় বলা যায় না, সে কথা কিন্তু সুরে খুব সুন্দর বলা যায়। এই সুরের শুনছিলাম। আর মুশকিল হচ্ছে যে রবীন্দ্রনাথ আর নজরুল ছাড়া আমরা তো বাকিদের কোনো কবিতা সেই অর্থে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে 2-1টি ছিল সেগুলো ছাড়া পড়িনি। এদের গানই আমরা মূলত শুনেছি, আর কি রায়ের নাটকও আমরা মানে রেডিওর কল্যাণে, দূরদর্শনের কল্যাণে শুনেছি।
তো এদেরকে আমরা যতটা গীতিকার হিসাবে চিনি, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং বিএল রায়কে, এবং বিএল রায়কে নিয়ে যেহেতু নজরুলের সঙ্গে তার একটা আলাদা রকম সম্পর্ক ছিল, তার ছেলে দিলীপ কুমার রায়ের সঙ্গে, তো সেই নিয়ে আলাদা একটা হয়তো ইতিহাস আছে। আসলে এইসব ঘরোয়া আলোচনায় যেগুলো আরও বিশেষ আলোচিত হওয়া উচিত, এবং সকল অতিথিদের আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেহেতু নদী পেরিয়ে এসেছি, আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার নদী পেরিয়ে চলে যেতে হবে। শেষ পর্যন্ত থাকতে পারলে হয়তো আমার ভালোই লাগতো, কিন্তু সে সুযোগ আসলে নেই। আমাকে 6:45-এ লাঞ্চটা ধরতে হবে, তাই আমি একটু আগে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার একটি কবিতা আপনাদের জন্য। রূপকথা জীবনের অক্ষর বিন্যাস। সন্ধ্যার মায়াবী আঁচলে মুখ লুকিয়ে হারিয়ে গেলে দিনের সূর্য, রহস্যময় অন্ধকারে তখন জেগে ওঠে কেবল প্রাচীন বিষাদ। রাত্রি গভীর হলে অলক্ষ্যে আকাশ থেকে খসে পড়ে মৃত সন্ধ্যা তারা। প্রগাঢ়তম নির্জনতায় খোঁজ করি রমণীয় জ্যোৎস্নায় মোড়া চাঁদ। স্পর্শের অনুভবের ছোঁয়ায় নেই কোনো প্রিয়তম অস্তিত্বের ছায়া। নির্ঘুম রাত্রি জুড়ে রহস্যময় অন্ধকারে নির্ভেজাল স্তব্ধতার মায়া। বিমূর্ত এই দৃশ্যের ভেতর দোল খায় শুধু এক লাবণ্যময় মুখ। দীর্ঘকাল ধরে সন্তর্পণে ধারণ করে আছে এই বদ্ধ প্রেমিকের রূপ। অনন্তের টানে আকাশ যেভাবে ধরে রাখে পাখিদের প্রিয় কলতান, দহনের বর্ণমালায় লিখে রেখেছি আমি তোমারই অন্তর্হিত প্রেমের গান। রাত্রির শরীরে যুক্ত হলে সময়ের ইতিকথা আর পৃথিবীর অলৌকিক ইতিহাস অপার্থিব আনন্দে স্পষ্ট হয়ে ওঠে রূপকথার জীবনের অক্ষর বিন্যাস। বোধের ভেতর জেগে ওঠে অনন্তের মহিমা। নতজান প্রার্থনায় চাই শুধু তোমার মহাক্ষমা। সামনে অনেক মানুষ ছিলেন, তবে শাকিল যেটা করেন ননস্টপ সারা বাংলারা বাংলার বাইরে এত অনুষ্ঠান করেন। আমরা তো আসি যাই দেখি চলে, একক প্রচেষ্টা একটা প্রতিষ্ঠান। আমরা যারা অপবিষ্ট লিখি হয়তো বইটি আছে, কলেজটা দীর্ঘদিনের বন্ধু, অনেকের বইপত্র আছে, দেখা যোগাযোগ দীর্ঘ 35 বছর টানা সংবাদগত করতেছে। শাকিল আমার থেকে ছোটো, এখানেও পিছনে ফেরা আমার তরঙ্গের পাশাপাশি চলতো, কিন্তু করতে করতে একটা জায়গায় এমন দাঁড়িয়ে গেছে আমাদের কবিতার ব্যাংক, আর না থাকলে এটিএম দোকানে কিছু বেরোবে। আমাদের উৎসাহ দেয়, গৌতমবাবু আছেন, গৌতম আছে, আমাদের অনেকেই আছে, সব অনেকেই লেখেন। কিন্তু শাকিলের যে একক প্রচেষ্টা, বাংলা না বাংলার বাইরে আপনারা জানেন যে ইলিশ উৎসব যেটা হয় ওটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। ইলিশ আমরা সবাই খাই, গতকাল দুটো ট্রলার ডুবি হলো, দিলীপবাবু খবর করছেন দেখলাম। তো সেই সব প্রান্তিক মানুষজনদের নিয়ে এত ভালো ভালো লোক আসেন, এত কথাবার্তা গানে কবিতায় উঠে আসেন, সেখান থেকেও একটা বার্তা পৌঁছে আন্তর্জাতিক স্তরে এবং সেটা গিনিজ বুকে স্থান পেয়েছে আপনারা জানেন। তো শাকিলের যে একক প্রচেষ্টা এবং প্রতি মাসে কোথাও না কোথাও বাংলার বাইরে যাচ্ছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, আমরা যে যখন পাচ্ছি যাচ্ছি। আমি তো কখনো যেতেই পারি না, সময় কম, অনেকেই যাচ্ছে। তো ভালো লাগে যে ওর এই একক প্রচেষ্টা অনেক ব্যস্ত, খুব অসুস্থ ছিল, তার সত্ত্বেও কাজগুলো করে। এই যে একক প্রচেষ্টা আমাদের উজ্জীবিত করা, উৎসাহিত করা এবং প্রত্যেকটা ইস্যুতে ও কিছু না কিছু একটা করে এবং সেটা আমরা পাশে থাকি মাত্র। এই দায়িত্ব আমাদের আরেকটু বেশি করে নেওয়া উচিত, ওর পাশে দাঁড়ানো উচিত, যাতে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা শুধু অ্যাটেন্ড নয়, মানে উপস্থিত নয়, আরও কিছু মানুষের সংযুক্ত করে এখানে একটা কোনো সত্যি কালচারাল প্রোগ্রাম ড্যামরার অনেকটা উঠে গেছে। সাথে জানে আমি একটা সময় ড্যামরার সিনেমার বন্ধ করে প্রতি মাসে একটা করতাম, তারপর রবীন্দ্রবন এলো, ওটা আমাদের জায়গা, ওখানে প্রচুর করেছি, প্রচুর করি। এবার বয়সের তো একটা শরীরের টানের ব্যাপার থাকে, বয়স করে হয়তো উঠে যায় বা বাড়ির থাকে হয়ে যায়, কিন্তু এই ব্যাপারগুলো হয় না। যারা যারা সবচেয়ে প্রতিনিধি নিজাপুর খায়, অনেক বড় প্রোগ্রাম করে। অজিত পাঁজা তখন আমাদের কালচার মিনিস্টার, তার কাছে এসে আমার অনুষ্ঠানে আসতেন, অনিন্দ্রা পুরস্কার, শম্পা জানা, সব নাম করা, সবাই প্রতিষ্ঠিত। কিন্তু এই মানুষগুলো তাদের উত্তরসূরি যারা আছে, শাকিলের পাশে যারা আসেন, আমাদের শিল্পী গোষ্ঠী যারা গান গায়, ইলিশ উৎসবে সব জায়গায় দেখিয়ে এরা থাকে, এরা দেখলে কিছুই পারসই পায় না, একটা নেশা। আমাদের প্রত্যেক কিছুর একটা পেশা আছে, সেটা আমাদের জীবন জীবিকা। তার বাইরে যে সময় নষ্ট, পয়সা নষ্ট, কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে। ডাক্তার যেটা বলছিলেন
যে নজরুল ইসলামের গান আমি যতদিন পড়াশোনা করে জানি প্রায় 10,000 অলিখিত গান, কারণ উনি ওই যেটা বললেন যে 4 মানে গানে পাগল হয়ে যেতেন, কখন কে লিখছে সেটা খেয়াল থাকে না। শাকিল ঠিক আমি নজরুল ইসলামের সাথে তুলনা করছি না, কিন্তু শাকিল সেই রকম পাগল যে আজকের এখানে প্রায় আমি খবর পাই দাদা কাল মুখ জায়গা হবে, তার তোমার মুখ জায়গা হবে, যাদের শরীর টানে প্রথম প্রায় জায়গায় যান দেখি, তো আমরা সবাই পারি না, কিন্তু আমি আজকে আমার অনেক কবিতা আছে, 3টে রচনাবলী বার হয়েছে কবিতার উপরে। আজকের আমি যে কবিতাটা একটি প্রতিবাদের কবিতা আমি পাঠ করছি, যাদের জন্য আমরা তেমনভাবে ব্যথিত বা যন্ত্রণা অনুভব করি কিনা এইসব চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কথা ভেবে একটা কবিতা গতকাল লিখেছি, সেটা আমি পাঠ করছি। কবিতা প্রতিবাদ। একটু নিচু করে নিন তো, সাউন্ড যাচ্ছে না। চাকরি হারাদের পাশে দাঁড়া। চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্যে কুমিরের অশ্রু নয়, আর একটু নিচু করে নিন। প্রতিবাদে রুখে দাঁড়ান। কারা কারা অপরাধী খুঁজে বার করো, একবার ভাবো বিবেক যুক্তিতে আইনি বিশ্লেষণে, কাদের পাপে কাদের অপরাধে ওরা আজ চাকরি খোয়ালো, ভাবো জনতা জনার্দন। চাকরি হারাদের যে দিশেহারা দশা, ভয়ঙ্কর মানসিক বিকার, আত্মমর্যাদা ধুলোয় লুটোয় তাদের, ফুটপাতে অবস্থানে এখনো বেহাল, রুজি রোজগার খুইয়ে হতশ্রী সর্বস্ব হারিয়ে। অপরাধী কেন 26,000? কার দায়? কার অপরাধী কারা শাস্তি পাবে? আজকের এই পঞ্চকবি সৌরভ সন্ধ্যায় একজনের কথা একটু অন্য আলোকপাত না করলেই নয়। আপনারা হয়তো জানেন না, শূন্যের আবিষ্কার এই ভারতবর্ষে, এটা জানেন, কিন্তু এই শূন্য নিয়ে গ্যালারি সারা পৃথিবীতে এই ভারতবর্ষেই একমাত্র গ্যালারি তৈরি হয়েছে, এবং সেটা আমাদের খুব কাছাকাছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে। সুযোগ পেলেই এই গ্যালারি একটু দেখে আসবেন, শূন্য নিয়ে গ্যালারি। কেন এই শূন্যের কথা বলছি? এই পঞ্চভূমির মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র নোবেলজয়ী, তিনি এই শূন্য নিয়ে অসাধারণ একটি প্রবন্ধ রচনা করেছিলেন। সেটা এখানে আমি আলোচনায় যাচ্ছি না, সেটা অনেক বড় দিক। তিনি তার পরিবার বিজ্ঞান চর্চায়, গণিত চর্চায় যুক্ত ছিলেন, এটা আপনারা জানেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, বড় দাদা দ্বিজেন ঠাকুর, তিনি গণিত নিয়ে বিস্তর গবেষণা করেছেন। আমার পত্রিকাতে কিছু গবেষণাপত্র প্রকাশ হয়েছিল 1998 সালে। তো অ্যাকচুয়ালি আমাদের বুদ্ধি, জ্ঞান সব কিছুই কিন্তু খুবই সীমিত। তো সেই নিয়ে আমার শূন্য নিয়ে আমার এক লাইনের একটা কবিতা দিয়ে আমার কথা শেষ করব। আমরা আছি শূন্যের কাছাকাছি। ধন্যবাদ। একটু একটু করে দিন। মানে যে যত ছোট দেবে সেখানে পুরস্কার আছে নাকি? হ্যাঁ, একদম একদম একদম।
সবাই ধরুন, হ্যাঁ সবাই ধরুন না, ধরুন তো একটু মুখটা তুলুন। হ্যাঁ এই তো সুন্দর। তাকাও এদিকে, তাকাও একটু। সুন্দর লাগছে। দাও এবার যে যার মতো জল দাও। জলটা পড়লো না। সবাই একসঙ্গে দাও। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ। আজকে এই পঞ্চকবিকে নিয়ে যে দুর্দান্ত অনুষ্ঠান, গত বছরও উনি এটি আয়োজন করেছিলেন, উনি বলাতে আমি না বলতে পারি না। আজকে আমার নিবেদনের প্রথম কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের 18 সংখ্যক কবিতা। এ প্রসঙ্গে বলে রাখি, নৈবেদ্য কাব্যগ্রন্থ কবিগুরু উৎসর্গ করেছিলেন তাঁর পূজনীয় পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। একই সঙ্গে আমি এই কবিতাগুলির সঙ্গে বাবাকেও স্মরণ করছি। পাঠাইলে আজি মৃত্যুর দূত আমার ঘরের দ্বারে, তব আহ্বান করি সে বহন পার হয়ে এলো পারে। আজি রজনী তিমির আধার, ভয় ভরা তোর হৃদয়ে আমার, তবু নিজ হাতে খুলি দিয়া দ্বার, নমিয়া লইব তারে। পাঠাইলে আজি মৃত্যুর দূত আমার ঘরের দ্বারে, বুঝিব তাহারে জোরকর করি ব্যাকুল নয়ন জলে। পুজিব তাহারে পরাণের ধন সপিয়া চরণ তলে। আদেশ পালন করিয়া তোমারি, যাবে সে আমার প্রভাত ধারি। শূন্য ভবনে বসি তব পায়ে, উদ্ভিব আপনারে। পাঠাইলে আজি মৃত্যুর দূত আমার ঘরের দ্বারে। আর পরবর্তী কবিতা 7-8 জন কবিকে নিয়ে লেখা আছে, এটা বেড়ে 11 জন হয়ে গেছে। এটা নিয়ে একটা বই করার ইচ্ছা আছে, সঙ্গে আরো কিছু কবিতা। তো রবীন্দ্রনাথের নিয়ে লেখা 3টে কবিতা আছে, তার মধ্যে একটা আমার স্মৃতিতে এখনো আছে। যদি স্মৃতি ঠিকঠাক থাকে, 69 বছর বয়স হলো, 27 বছর বয়স থেকে আমাদের স্মৃতিশক্তি কমে। ছোটবেলায় ভীষণ স্মৃতিশক্তি ছিল। এনিওয়ে, আর নজরুলের কবিতাটা আমি আগে মুখস্থ ছিল, আনতে পারবো না। এই দুটো কবিতা পড়ব। এখানে পঞ্চকবির কথা বলা হয়েছে। এদের সবাইকে নিয়ে লেখা নেই, তবে এদের মূল অন্তরা হলো গান। এই কথাটা কুতুববাবু এখানে যিনি অন্যভাবে বলেছেন, এদের মূল অন্তরা হচ্ছে কবিতা, সুর এবং গান। কিন্তু এই গান শুধু স্বদেশ পর্যায়ে বললে হবে না। রবীন্দ্রনাথের ঋতু পর্যায়ের গান আছে, পূজা পর্যায়ের গান আছে, প্রেম পর্যায়ের গান আছে, আরো অনেক। প্রকৃতিকে না আমি ধরেই নিলাম মাতৃভূমির অঙ্গ হিসেবে। আর নজরুল, রবীন্দ্রনাথ, আমি কিছু কথা বলে তারপর বলবো। কবিতার মধ্যে আগে পাঠ করলে ভালো হতো, স্মৃতির ব্যাপার তো। কবিতাটা বলে নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? একটু অনুভব। রবীন্দ্রনাথ, তোমাকে পেয়েছি তোমার কবিতায়, স্বর্গীয় সুষমায় মর্মে। রবীন্দ্রনাথ, তোমাকে পেয়েছি তোমার গানে, হৃদয়ের আকুতিতে ধ্যানে। রবীন্দ্রনাথ, তোমাকে পেয়েছি তোমার ছবিতে, চেনা অচেনা সংকেতে, কল্পনা। নজরুলের কবিতাটা পাঠ করছি। গেও বাইসাইকেল আমি, টিং টং টিং ঘন্টি বাজিয়ে একা, গড়িয়ে গড়িয়ে চলি অনন্য পায়, সবার বাবুটি নিতান্ত একরোখা। সন্ধ্যা নামলে কৃচ্ছ সাধন শুরু, কপালে জোটেনি হেডলাইটের ভার, লুকিং গ্লাস তো বাহুল্য এই দেহে,
ভুলে গেছি কে এনেছিল আজকাল। পায়ের তলায় প্যাডেলেরা পাক খায়, পেট্রোল আমি চাখিও না অবকাশে। শহরতলির ছেলে ছোকরারাও হায়, আমার হুলিয়া দেখে মুখ টিপে হাসে। সবাইকে ধন্যবাদ। নজরুলের লেখা আমার একটি কবিতা। কবিতার নাম চির অমর নজরুল। হে নজরুল, তুমি পরাধীন ভারতের নবযৌবনের উপকার। হে কবি, কবি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত এই চিরচঞ্চল কাব্যভূমিতে ধূমকেতুর মতো সহসা এসেছিলে বাংলা কাব্যে। বয়ে এনেছিলে কাল বৈশাখীর ঝড়, তুলেছিলে বিদ্রোহের সুর। হে কবি, নিপীড়িত, অবহেলিত, অপমানিত শ্রমিক কৃষক সমাজকে করেছিলে তবু উজ্জীবিত। শাসক ও শাসকের বিরুদ্ধে তোমার কলম গর্জে উঠেছিল। যে বাঁশি মুখে ধরে, যে বিনা হাতে নিয়ে তুমি এসেছিলে, সে বাঁশি বিষের বাঁশি, সে বিনা অগ্নিবীণা। তুমি পীড়িত মানব আত্মার মুক্তি দাও। অন্যায় অত্যাচার অভিযানের বিরুদ্ধে তোমার কলম থামেনি। তোমার কণ্ঠে ধ্বনিত হয়েছিল মহাজাগরণের স্রোত। কারা রুদ্ধ করে থামাতে পারেনি তোমার উন্মাদনাকে। জনগণের কণ্ঠে ভাষা দিয়ে যুগের এই যন্ত্রণাকে তেল তেল করে করেছিলে তুমি প্রকাশ। তাই তো তুমি সবাইকে টপকে তুমি পেয়েছিলে বিদ্রোহী কবির শিরোপা। যতদিন বাংলা ভাষা থাকবে, থাকবে বাঙালি। তুমি থাকবে বাঙালির মর্যাদা, বাঙালির অস্তিত্বে। তোমার কাব্য ও গানে চির উদীয়মান সূর্যের মতো। কবি অনুরাধা শঙ্কর রায়ের মতো এপার বাংলা ওপার বাংলার মানুষ সুর তুলে বলতে পারি। গাড়িটা ঠেলতে ঠেলতে পৌঁছে গেছি বান পোস্তের দোর গোড়ায়। স্বপ্ন পুষে পুষে কেটে গেছে জীবনের ফেলে আসা দশকের বিলম্বিত সময়। এক দীর্ঘ পতনের অবাঞ্ছিত অধ্যায়, তবু জীর্ণ আশা আজও ধাওয়া করে পিছু। বারবার হয়েছি ক্ষত, হয়েছি বিধ্বস্ত। জীবনের শেষ সম্বলটুকু নিঃশেষ করে ছেলেকে বড় করা, ঠিক বড় কিনা জানি না, তবে একাধিক ডিগ্রিতে নির্ভরযোগ্য স্মার্ট বয়, যেন আকাঙ্ক্ষার ভগ্নস্তূপ থেকে গজিয়ে ওঠা সতেজ কোনো তরুতমান। একটাই স্বপ্ন শুধু, ছেলেটার কিছু একটা হবে, কিছু তো হবেই। আর কিছু একটা হলে মেয়েকে দেব ভালো ঘরে। ওর মায়ের প্রেসারের ওষুধ প্রভৃতি, সংসারের টুকিটাকি অপ্রাপ্তির ঘাটতিগুলো মিটবে সব, আমাকে আর পড়াবে না। শাকির আহমেদ নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি যখন কাউকে আমন্ত্রণ জানান তখন তার মনকে ছুঁয়ে যায়। তিনি তার আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে আপামর সাহিত্যপ্রেমী মানুষকে এক সূত্রে বেঁধে দেন। মানুষ সমুদ্রে ডুব দিতে পারে, তাকে ধারণ করার সক্ষমতা মানুষের নেই। কাজী নজরুল ইসলাম সমুদ্রের মতো, তাতে ডুব দিতে হয়, তাকে ধারণ করা সহজ নয়। যিনি নিজেই বলেছেন, আমি কবি হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। তাকে প্রেমিক কবি বলা হয় না, তাকে বিদ্রোহী কবি বলা হয়। যিনি বলেছেন, ছোটবেলা থেকে আমি পথে পথে মানুষ, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পায়নি। তাকে অবহেলিত না বলে বিদ্রোহী বলা হয়। কিন্তু তার বিদ্রোহ ছিল সমাজের জাতি বৈষম্যের বিরুদ্ধে। তিনি সারা জীবন সামনের জয়গান গেয়ে গেছেন। এই যে বিদ্রোহী কবিতা, তার মাত্র 21 থেকে 22 বছর ছিল সাহিত্য জীবন। 1921 সালে সেনাবাহিনীর কর্ম শেষ করে তখন তিনি কলকাতায় বন্ধু মুজফ্ফর আহমেদের তালতলা লেনের বাড়িতে থাকতেন। একদিন রাত্রে কবি ঘুম আসছে, আশ্চর্য ঘোরের মধ্যে দুর্বার বেগে রচিত হলো সেই কালজয়ী কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতা মূলত আত্মজাগরণের কবিতা। 121 বার আমি শব্দ ব্যবহার করে কবি একটি কথারই প্রতিধ্বনি করতে চেয়েছেন, মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু শুধু কবিতা নয়, কিন্তু জেগে ওঠার মন্ত্র। আপনাদের সকলকে আমাদের তরফ থেকে, অর্থাৎ ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের তরফ থেকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি। আবারও বলতে হয় যে মাঝে মধ্যে দেখছেন যে কদম ফুলের সৌরভ কিন্তু আমাদের কাছে আসছে, পাচ্ছেন কি সবাই? মাঝে মাঝে কদম ফুলের
একটা গাছ আছে, খুব ভালো লাগছিল। আর সাকিবদাকে অভিনন্দন, এত সুন্দর আয়োজনটি করেছেন এবং আমি প্রথম সাকিবদার অনুষ্ঠানে আসতে পারলাম। অনেকদিন সম্পর্ক প্রায় ছেলেবেলা থেকে, কিন্তু সেভাবে আসা হয় না। আর এখানে কবি গৌতম মন্ডল আছেন, তিনি সম্বোধিত হবেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, সংগঠক, কবি এবং আমাদের বাংলা ছাড়িয়ে বহু জায়গায় সম্বর্ধনা দিতে যাচ্ছেন। আসামে ছিলেন, হ্যাঁ আসামেও ছিলেন, কদিন আগে দেখেছিলাম গৌতম মন্ডলকে। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। জলের মতো সরল হব, তরল হব, মাটির টানে মাটির নিচে গড়িয়ে যাব, খন্দ খালায় হারিয়ে যাব, ততই আমি ভাসতে থাকি জলের মতো, জলের উপর ভাসতে থাকি। দ্বিতীয় দীর্ঘ কবিতা অন্তর্লীন। মাটিতে প্রতি বীজ সোনালী শস্যে মারিচ শরীরে, কে যে কবে কাব্যিক জলজ সান্ত্বনা এঁকেছিল, উদ্গত অঙ্কুরের নরম দুহাত ধরে সবুজের আশায় পৃথিবীর সকল বাঁচার ভঙ্গিতে প্রাণীর যুদ্ধ বেঁচে থাকে কালের অন্তস্থ আধারে। আমার তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান নিয়ে Oh,
চিনার সাধ্য নাই।